বাহ পুলিশ, বাহ, অসাধারণ পুলিশের ভূমিকা, এবং সেই পুলিশের ভূমিকা নিয়ে আমরা সবাই গর্বিত। অতিরিক্ত তৎপরতা, ইতিমধ্যে পুলিশ প্রশাসনের নতুন ভূমিকা। কেন বলছি বলুন তো? তার কারণ আজ ধর্মঘট, কর্মনাশা ধর্মঘট ডেকেছিল 10টি বাম ট্রেড ইউনিয়ন মিলে, অর্থাৎ সংগঠন একত্রিত হয়ে তাদের এই ধর্মঘট ছিল, এবং ঠিক সেই ধর্মঘটে শ্রমিকদের নিয়ে তারা মূল বিক্ষোভ প্রদর্শন করেছিল, এবং শ্রমিকদের 600 টাকা দিতে হবে প্রতিদিন অনুসারে। এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান রকম বিক্ষোভ প্রদর্শন হয়েছে, এবং ঠিক সে জায়গায় যখন এই ধর্মঘটকে আরও বেশি পরিমাণে সুফল করবার চেষ্টা করছিল, সাফল্যমণ্ডিত করবার চেষ্টা করছিল সেই সব সংগঠন, তখন ঠিক সে জায়গাতে পুলিশ প্রশাসনের ভূমিকা দারুণভাবে চোখে পড়েছে। যে ছবিটা আপনারা ইতিমধ্যেই আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন, এ ছবিটা আজকের বাংলার ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ধর্মঘট করবে, যারা আন্দোলন করবে, যারা বিক্ষোভ প্রদর্শন করবেন, তাদের প্রত্যেককে ধরে ধরে প্রিজন ভ্যানে তোলাটাই এখন পুলিশ প্রশাসনের নতুন ভূমিকা। আমি যেটা দিয়ে শুরু করলাম, বা 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 পুলিশ প্রশাসন দুর্দান্ত ভূমিকা। ঠিক এই একই পুলিশ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে স্পিকটি নট হয়ে থাকেন। অনুব্রত মণ্ডল যখন সেই পুলিশ কর্তাকে ফোন করেন, যখন একের পর এক মা বউ তুলে খেওর করেন, তখন ঠিক সে জায়গায় পুলিশ প্রশাসন বলছেন অত্যন্ত নতজানু হয়ে, যেন একেবারে নিষ্ঠাবান একজন পুলিশ কর্তা শুধুমাত্র অনুব্রত মণ্ডলের জন্যই কাজ করছেন। সেভাবে তিনি সবটা মেনে নিয়ে বলছেন, এটা আপনি কি বলছেন, এভাবে বলছেন। খুব খারাপ লেগেছে পুলিশ প্রশাসনের। যখন অনুব্রত মণ্ডল এই কথাগুলো বলছেন, তখন পুলিশ প্রশাসনের খুব ভালো লাগে। কিন্তু একজন ধর্মঘট সমর্থনকারীকে সপাটে চর মারে এই পুলিশ প্রশাসন। হ্যাঁ, বুনিয়াদপুরে এই ঘটনা ঘটেছে। এই ছবিটা একবার আপনাদের সামনে রাখবো, দেখবেন খুব সুন্দর লাগবে আপনাদের যে হ্যাঁ, পুলিশ প্রশাসন কতটা অ্যাক্টিভ, কতটা তৎপর। ছবিটা একবার দেখুন। বিক্ষোভকারীকে চর পুলিশের। দেশ জুড়ে ভারত বন্ধ, আর এই ভারত বন্ধের মাঝে যেই ব্যক্তি সমর্থন করছেন এই ধর্মঘটকে, সমর্থন, এটা একটা গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে ধর্মঘট ঠিক যেমনভাবে সাধারণ মানুষের জীবিকা নির্বাহতে অনেকটাই ক্ষতি সম্মুখীন করে, ঠিক একই রকমভাবে এদেশ গণতান্ত্রিক দেশ, সবার আন্দোলন করবার, ধর্মঘট ডাকবার অধিকার রয়েছে, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু সেই ধর্মঘট শান্তিপূর্ণ হতে হবে, সেই ধর্মঘটে যেন কোনো সাধারণ মানুষের সমস্যা না হয় সেটাও দেখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক এই জায়গাতেই যখন ধর্মঘট সমর্থনকারী তিনি রাস্তায় ধর্মঘটের জন্য বারংবার করে কাউকে রিকোয়েস্ট করছেন বা অনুরোধ করছেন, তখন ঠিক সে জায়গায় পুলিশ প্রশাসনের কাছে সপাটে চর খেতে হচ্ছে। এটাই এখন নতুন গণতন্ত্র। এখানে বিরোধী শিবিররা রাস্তায় নামতে পারবে না। রাস্তায় নামতে গেলে তাদেরকে বারংবার করে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, পারমিশন নিতে হবে, দেন নতুন করে তারা সভা কিংবা আন্দোলন করতে পারবেন। এ বাংলা নতুন বাংলা, যে বাংলায় বিরোধী শিবিরের কণ্ঠ রোধ করবার জন্য বিভিন্ন রকম কলা কুশলী করা হয়, কিন্তু সেই জায়গাতে বারংবার করে বলা হয় যে না, গণতন্ত্র রয়েছে বাংলায়। সত্যি কি গণতন্ত্র রয়েছে, নাকি গণতন্ত্র রয়েছে এই বিষয়কে শুধুমাত্র সামনে রেখে সম্পূর্ণ বিষয়টিকে আইওয়াশ করবার একটা চেষ্টা চলছে অন্তত এই রাজ্যের বুকে। 26শে বিধানসভা নির্বাচনের আগে একটি বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠছে, তা হলো ভোট পার্সেন্টেজ, ভোট ব্যাংক এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। কেন বলছি? তার কারণ আপনারা প্রত্যেকে জানেন, নবনির্বাচিত অন্তত সিলেক্টেড যে রাজ্য সভাপতি হয়েছেন বিজেপির পক্ষ থেকে শ্রমিক ভট্টাচার্য, সেই শ্রমিক ভট্টাচার্য প্রথম দিন যখন সভাপতি পদে বসছেন, তখন ঠিক সে জায়গায় তার সভা থেকে, তার অভিষেক মঞ্চ থেকে সরাসরি বলে ফেললেন যে এবার তৃণমূলের পরিত্রাণ চাইছে বাংলা, এবার তৃণমূলকে পরপারে পাঠিয়ে দেওয়া হবে, এবং ঠিক সেজন্য সিপিআইএমের সাহায্যের হাত এক প্রকার অকপট পরোক্ষভাবে হলেও চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য সিপিআইএমের 5% ভোটকে মূল হাতিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং সে জায়গায় বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধর্মঘটকে কি সত্যিই সমর্থন করছে? বিতর্কের মূল কেন্দ্রবিন্দু ঠিক এই জায়গা থেকে, যে একদিকে যখন ধর্মঘট হচ্ছে, তখন ঠিক সেই ধর্মঘটে তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে ঠিক কিভাবে দেখছে? সত্যিই কি সিপিআইএমকে একটু হলেও বাড়তি ডিভিডেন্ড বা বাড়তি সুবিধে পাওয়ার
ব্যবস্থা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা যেমন একদিকে প্রশ্ন উঠছে, ঠিক একই রকমভাবে বিতর্ক শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে, যে বিজেপিও কি সিপিআইএমকে একটু হাতে চলে বলে কলা কৌশলে বিভিন্নভাবে রাখতে চাইছে, এটাও আজ বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। কিন্তু আরও একটি পার্সপেক্টিভ রয়েছে, এটা একটি দিক, আরও একটি পার্সপেক্টিভ হচ্ছে তৃণমূলেরই, অর্থাৎ নরসিংহ কলেজ, সেখানে আবার চলছে মাসাজ প্রকল্প। সরি প্রকল্প তো আবার বলা যাবে না, মাসাজ পর্ব চলছে, ঠিক শুনছেন। নরসিংহ কলেজে একেবারে একজন তৃণমূলের 44 বছরের যুব নেতা, তিনি একজন ছাত্রীকে দিয়ে তার মাথা মাসাজ করাচ্ছেন। হ্যাঁ, এটা নরসিংহ কলেজের ঘটনা। ইতিমধ্যে মনোজিৎ মিশ্রের ঘটনা, মনোজিৎ মিশ্রের কুকীর্তি আপনারা সবাই জেনে গিয়েছেন, কিন্তু এই কুকীর্তি বিভিন্ন কলেজে কলেজে যে ভাইরাসের মতো ছড়িয়ে রয়েছে, এটা এই ছবি না দেখলে অন্তত বোঝা যেত না। মদ থেকে শুরু করে ধর্ষণ থেকে শুরু করে মাসাজ সব কিছুই চলছে দেদার প্রত্যেকটি কলেজে। আর ঠিক এই ছবিটাও আজ ধরা পড়েছে সরাসরি নরসিংহ কলেজে। আজ নয়, গত দুদিন ধরে এই ছবি ঘুরছে, সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে, যে একজন ছাত্র পরিষদের নেতা অর্থাৎ যুব নেতা, তাকে আবার লাভলি মৈত্রর পাশেও দেখা যায়। ঠিক সে জায়গায় তার মাথা ম্যাসাজ করে দিচ্ছে একজন ছাত্রী। এখন ঠিক এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে একটি মিছিল বেরিয়েছিল এবং সেখানে সরাসরি বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল নরসিংহ কলেজ অভিযান। এ সমস্ত বিষয় নিয়েই আজ আগামী 1 ঘন্টায় কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তে প্রাইম টাইম ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। প্রথমেই এটি বিশেষ প্রতিবেদন, তারপর বিস্তারিত আলোচনা দেখুন। দেশের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চে বন্ধের ডাক দিয়েছে। দেশজুড়ে ডাকাই বন্ধের লক্ষ্য কেন্দ্রীয় সরকারের শ্রমিক কৃষক নীতির বিরোধিতা। এই ধর্মঘটে 25 কোটিরও বেশি শ্রমিক অংশ নেয় বলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির দাবি। এদিন কলকাতা মেট্রো শ্রমিক সংগঠন ও কর্মীদের কাজের সময় নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামছে। সকাল থেকেই গাঙ্গুলি বাগানে পুলিশের সঙ্গে বচসা দেখা যায় বাম সমর্থকদের। বাম নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে একটি মিছিল বার হয়। সেই মিছিল গাঙ্গুলি বাগান মোড়ে পৌঁছানোর পরে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, বিক্ষোভকারীরা রাস্তার মাঝে টায়ার জ্বালানোর চেষ্টা করেন, তবে তাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি। অন্যদিকে ট্রেন অবরোধ লালগোলায়। মুর্শিদাবাদের লালগোলায় ট্রেন অবরোধ করলেন বন্ধ সমর্থকেরা। কলকাতায় বিক্ষিপ্ত অশান্তি, যাদবপুর, লেকটাউন, গাঙ্গুলি বাগানে বন্ধের বিক্ষিপ্ত প্রভাব পড়ল। যাদবপুরের রাস্তায় ধর্মঘটিরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। মিছিল বার হয় গাঙ্গুলি বাগানে। লেকটাউনে পথ অবরোধের চেষ্টা করেন বিক্ষোভকারীরা, তাদের হঠাতে পুলিশ রাস্তায় নামে। শুধু বঙ্গে নয়, রাজ্যের বাইরেও দেখা যায় বিক্ষোভ। ওড়িশার জাতীয় সড়ক অবরোধ। ওড়িশার খুরদায় জাতীয় সড়ক অবরোধ করলেন বাম সমর্থিত শ্রমিক সংগঠন সিটুর সমর্থকেরা। পুলিশ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলেও অবরোধের কারণে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পশ্চিমবঙ্গের দিকে দিকে রেল অবরোধের চেষ্টা। বেলঘরিয়া দুর্গাপুর রেল স্টেশনে ট্রেন আটকানোর চেষ্টা করেন বন্ধ সমর্থকেরা। বুধবার সকাল 8:30টার পর সাময়িকভাবে ব্যাহত হয় শিয়ালদহ মেন শাখার ট্রেন চলাচল। শিয়ালদহের দক্ষিণ শাখার যাদবপুর স্টেশনেও ধর্মঘটিরা ট্রেন আটকানোর চেষ্টা করেন, তবে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। ডোমজুড়েও উত্তেজনা। ডোমজুড়ে বন্ধ সমর্থকদের সঙ্গে দফায় দফায় বচসায় জড়ায় পুলিশ। লরি, বাস আটকাতে গেলে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। রেল অবরোধ হুগলিতে। হুগলি স্টেশনে রেল অবরোধ। হাওড়াগামী ডাউন ব্যান্ডের লোকাল ট্রেন আটকে দেন ধর্মঘট সমর্থকেরা। ঝান্ডা হাতে রেল লাইনে দাঁড়িয়ে পড়েন তারা। কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়। কোচবিহারে হেলমেট মাথায় বাস চালকেরা। কোচবিহারে বাজারহাট এবং বিভিন্ন দোকানপাট বন্ধ, চলছে না বেসরকারি পরিবহন। তবে পথে নামতে দেখা গেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। তবে সুরক্ষার্থে হেলমেট পরে বাস চালাতে দেখা যায়। বন্ধের সমর্থনে মিছিল বার হয় সকালে, তবে পাল্টা বন্ধ বিরোধী মিছিলও চোখে পড়ে। দক্ষিণ দিনাজপুরে ধরপাকড়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ডাকে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাটে। সকাল 6টা থেকেই পথ অবরোধ শুরু হয়েছে শহরে। বালুরঘাট শহরের সরকারি বাসস্ট্যান্ডের সামনে সকাল থেকে বামপন্থী কর্মী সমর্থকেরা রাস্তায় পিকেটিং করছেন। অবরোধ করা হয়েছে বালুরঘাট মালদহ রাজ্য সড়ক। অবরোধের কারণে আটকে পড়ে দূরপাল্লার বাস। অবশ্য পুলিশ প্রশাসনের তৎপরতায় পরে দূরপাল্লার বাসগুলিকে ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে।
জেলার বিভিন্ন প্রান্তে দফায় এই অবরোধ হবে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। তবে এখনও পর্যন্ত পাইকারি বাজার স্বাভাবিক, বেসরকারি পরিবহন পুরোপুরিভাবে বন্ধ। সকাল থেকে বালুরঘাটে 4 জন বন্ধ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতায় মিছিলের ডাক। সিটুর রাজ্য দপ্তর শ্রমিক ভবন থেকে মঙ্গলবার সিটু, আইএনটিইউসি, এআইসিসিটিইউ, এআইটিইউসি, ইউটিইউসি, এআইইউটিইউসি নেতৃত্বে জানিয়েছেন ধর্মঘটের সমর্থনে বুধবার এন্টালি মার্কেট থেকে কেন্দ্রীয় মিছিল এবং যাদবপুর, শিয়ালদহ, খিদিরপুরে মিছিল হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কোনো হাসপাতাল কিংবা দমকল কিংবা সাধারণ মানুষের কোনো সমস্যা হোক, এরকম কোনো বিষয়ের দিকেই আমরা মোটেই সমর্থন রাখি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে হাসপাতাল, দমকল এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কোনো সমস্যা করতে চাইছে না কোনো সংগঠন, তাহলে সেক্ষেত্রে শান্তিপূর্ণ ধর্মঘট হলে আপনারা আটকাতে পারেন, কিন্তু মারধর করতে পারেন কি? পুলিশ প্রশাসনের ভূমিকা এতটা অতি তৎপরতায় কী করে পৌঁছে যাচ্ছে? প্রশ্ন তো এখান থেকেও তৈরি হবে। কিন্তু এই প্রশ্নে যখন বামেদের ওপর আক্রমণ হচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের এক অদ্ভুত যুক্তি, দারুণ যুক্তি দিয়েছেন। তা আবার দিয়েছেন কে? কুণাল ঘোষ। তিনি কি বলছেন সেটাও একবার এক নজরে দেখি। সিপিএমকে তোপ দেখেছে কুণাল ঘোষ। তিনি বলছেন 1987 কেন্দ্রের রাজীব গান্ধী সরকারের বিরুদ্ধে রেল রোকো ডেকেছিল সিপিআইএম, আর একই দিনে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রাস্তা রোকো ডেকেছিল প্রিয়রঞ্জন দাসমুন্সির নেতৃত্বে প্রদেশ কংগ্রেস। আমরা ছাত্র পরিষদ কর্মীরা তাতে সামিল হয়ে সকালে সুকিয়া স্ট্রিট মোড় অবরোধ করেছিলাম 27, 28 এবং 38 ওয়ার্ডের সংযোগস্থলে। সিপিআইএমের গুন্ডারা লাঠি নিয়ে হামলা করল লক্ষ্মী দে, জহর গুপ্তর নেতৃত্বে। পুলিশ একাধারে দাঁড়িয়ে দেখল। এই ছবিটা ভালো করে দেখুন, নাম নিচ্ছেন কার কার? লক্ষ্মী দে এবং জহর গুপ্তের। আর ঠিক এখান থেকেই তিনি বলছেন তাদের নেতৃত্বে যখন এই ঘটনা ঘটলো, পুলিশ একাধারে দাঁড়িয়ে তা দেখল। এলাকা হুঙ্কারে তাণ্ডবে ভরে গেল। আমাদের একাধিক ছেলে জখম হলো। সিপিএম লাঠিধারীরা পৈশাচিকভাবে খেওর করতে করতে মোড় দখল করে থাকলো। আমরা আমহার্স্ট স্ট্রিট থেকে থানায় গেলাম, পুলিশকে বললাম চলুন। পুলিশ বলল আপনারা এখানে বসুন, গোলমালে জড়ালে কেস দিতে বাধ্য হব। অনেক পরে হামলাকারীরা চলে গেল। পুলিশ সহ পাড়ায় ফিরেছিলাম আমরা, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। সেই হামলাকারীদের অনেকে এখনো আছে বা পরে অনেক দিন ছিল। আমরা কিন্তু কোনো প্রতিশোধ নিইনি, কোট আনকোট। উল্টে 2010-এ এই সবকটা ওয়ার্ড জয় বা 2011, তারপরেও প্রকাশ্য সভায় বলেছি মানুষ রায় দিয়েছেন। এরপর যেন কারোর গায়ে হাত না পড়ে। কোনো পুরনো রাগ নয়, এলাকায় শান্তি থাক। সিপিআইএমের 2-1 জনের প্ররোচনা সত্ত্বেও সেইভাবেই চলছে। আজ ফেসবুকে সিপিআইএমের ফ্লপ বন্ধ। 10-12 জনের ছবি তোলার নাটক, যাত্রীদের স্বার্থে রাস্তা সাফ করতে পুলিশের সংযমী হস্তক্ষেপ নিয়ে কয়েকটি মাকু ভূত পেতনির পোস্ট দেখে মনে হচ্ছে আমরা কি ভুল করেছি? মারের জবাবটা কি মারেই দেওয়া উচিত ছিল? তখন ফেসবুক ছিল না, এখন ফেসবুক আছে। সেই সুযোগে ভণ্ডামি করছে ওরা। তবে আমাদের নীতি ঠিক, ওরা যত অসভ্যতা করবে তত মানুষ আরও বেশি করে ওদের ঘাড় ধাক্কা দেবেন। আর হ্যাঁ, যে মাকুগুলো বেশি লাফাবে ধরে নিন ওগুলোই বিজেপির ভোটার। বামের ভোট কমেছে, রামের একটু বেড়েছিল। এই কোট আনকোট এক অদ্ভুত ভাষা ব্যবহার করছেন তিনি, বলছেন ফুটানিবাজগুলোই মুখে বাম সাজে, ভোটে রাম। অর্থাৎ বাম রামের সমীকরণ বুঝিয়ে দেওয়ার একটি চেষ্টা কুণাল ঘোষের পক্ষ থেকে হয়েছে। দেখুন, এ জায়গায় শান দেওয়ার আরও বেশি সুযোগ পেয়েছে হয়তো তৃণমূল কংগ্রেস, যখন থেকে শ্রমিক ভট্টাচার্য সিপিআইএমের সাহায্য চেয়েছে। এক প্রকার বলা হয়েছে যে ঝান্ডা ভুলে গিয়ে তৃণমূল থেকে পরিত্রাণ পেতে গেলে একসঙ্গে লড়াই করাটা অত্যন্ত দরকারি। এ কথা সরাসরি এই বার্তা দেওয়া হয়েছে শ্রমিক ভট্টাচার্যের পক্ষ থেকে। একেবারে নবনিযুক্ত, এই মুহূর্তে নবনির্বাচিত, আমি বলছি আবারও সিলেক্টেড রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পক্ষ থেকে খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হয়ে উঠেছে এখন সিপিআইএমকে একদিকে নিশানা করা এবং বিজেপিকে একদিকে নিশানা করা। বিজেপি এবং সিপিআইএম উভয়কে নিশানা করা হচ্ছে এবং ঠিক এ জায়গায় কোনোভাবে হয়তো কংগ্রেস একটু হলেও ছাড় পাচ্ছে। কংগ্রেসকে এখনো পর্যন্ত কিছু বলা হচ্ছে না, কিন্তু বারংবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা চলেছে যে সিপিআইএম একবার কংগ্রেসের হাত ধরে কিংবা কখনো বিজেপিরও হাত ধরতে পারে। খুব একটা ভাবনার কিছু এখানে নেই, অর্থাৎ বামের ভোট রামেই যাচ্ছে। আর ঠিক যারা বেশি পরিমাণে ধর্মঘটে বিভিন্ন রকম কর্মসূচি করছেন তাদেরকে আদতে ভেবে নিন যে তারা আসলে রাম।
কিন্তু এই যুক্তিটা কি সত্যিই খাটে? কিছুক্ষণের জন্য আমি মেনে নিলাম যে হ্যাঁ, বামের ভোট রামে যাচ্ছে, কিংবা ধরে নিলাম যে এই প্রত্যেকটি লোক যারা সমর্থন করছেন তাদের মধ্যে অনেকেই রামকে ভোটটা দিচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই আন্দোলন তো সম্পূর্ণভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল, তাহলে তৃণমূল কংগ্রেসের অযাচিতভাবে এই বিষয়ে ঢুকে বাম এবং রাম সমীকরণ বোঝানোর পেছনে ঠিক কী কারণ থাকতে পারে? তৃণমূল কংগ্রেসের ঠিক কোন ভিত্তি তৈরি করবার চেষ্টা চলছে ক্রমাগত, অন্তত বাংলার রাজনীতিতে? আর ঠিক এই পজিশন থেকে, এই পর্ব থেকে সরাসরি আমি ডিবেট সেশনে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় পর্ব করিয়ে দেবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে মাননীয় রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, মাননীয় দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন, রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। আপনাদের তিনজনকেই স্বাগত ফ্রাইড টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি প্রথমেই একটু দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু, এই আন্দোলন, এই বিক্ষোভ, এই ধর্মঘট আজ তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল, তাহলে অযাচিতভাবে কুণাল ঘোষ কেন বলছেন বাম রামের সমীকরণ? এটা কেন করছেন আপনারা? কিন্তু এই পর্বে আসবার আগে শব্দের কাটাকাটি অনুষ্ঠানে আমার প্রশ্ন, দেখুন কোন নিয়মে চলছে বাংলার রাজনীতি, কোন নিয়মে চলছে বাংলার রাজনীতি? এই প্রশ্ন নিয়ে আমি প্রত্যেকের কাছে ওপেনিং রিমার্ক নেব, কিন্তু যে প্রশ্নটা আমি করেছি দেবব্রত বাবুকে সেই প্রশ্নতেও আসবো। কিন্তু তার আগে ওপেনিং রিমার্ক, দেবব্রত বাবু আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, বামেরা বাৎসরিক পিকনিক পালন করে মাঝে মাঝে, সারা বছর ধরে যে কৌটো নাড়ায় না, সেই কৌটো নাড়ানোর টাকা পয়সা নিয়ে বাৎসরিক একটা পিকনিক করে, সেই পিকনিকের আমরা প্রতিফলন দেখলাম। আর কি ধরনের বন্ধ হয়েছে সেটা তো আমি বুঝতেই পারছি। আমি কিছুক্ষণ আগে সেক্টর 5-এ ছিলাম, সেখান থেকে আসতে মোটামুটি আমার ঘন্টা দেড়েক সময় লেগে গেল, এত রাস্তায় জাম। তাই বুঝতেই পারছি কি ধরনের সফলতা হয়েছে। আর বামেদের ব্যাপারটা কি জানেন তো, জায়গায় জায়গায় ওদের কোথায় মুখ কোথায় মুখোশের মাঝে মাঝে বদলে যায়। কেরলে যেটা বেঠিক, এখানে সেটা ঠিক হয়ে যায়। কেরলে যেটা যে নোটিফিকেশনটা জারি হয়, এখানে সেই নোটিফিকেশনে তারা বিরোধিতা করে। তো এই জন্যই তো মানুষ দ্বারা, সমাজ দ্বারা বারে বারে ওরা প্রত্যাখ্যাত হয়। দেখুন, যে দাবিটা করেছে সেটা দাবিটা আমরা কেউ অস্বীকার করছি না, দাবিটা সহমত। কিন্তু বন্ধ করে একটা সমদিবস নষ্ট করে তো একজনের, মানে যারা দিন আনে দিন খায়, রোজগার করে, তাদের পেটে তো লাথি মারা উচিত না। প্রথমেই দেখুন, আপনি আচারী ধর্ম পরে রেসি খাও। নিজের বাড়ির যারা গৃহভৃত্য রয়েছে, যারা গভর্নেন্স রয়েছে, কাজ করে, তাদের কি পরিমাণ বেতন দেন, কত ঘন্টা খাটান, কমরেডরা একটু যদি বলেন তাহলে সুবিধা হয়। আমি রুবিদির কাছে যাব। কোন নিয়মে চলছে বাংলার রাজনীতি, আপনার ওপেনিং রিমার্ক। দেখুন, বাংলার রাজনীতি যেটা চলছে সেটা হচ্ছে দ্বিমুখী লড়াই চলছে। এক হচ্ছে ভারতীয় জনতা পার্টি লড়ছে, এক হচ্ছে তৃণমূল লড়ছে, এবং তৃণমূলকে সাহায্য করছে হচ্ছে এই বাম আর কংগ্রেস মুখোশের আড়ালে। কারণ আজকেও যেটা আমরা দেখলাম, যে আন্দোলন ওদের দেখলাম, যেটা ধর্মঘট বলে ডেকেছে, সেখানে বামের অধিকাংশ লোক সেটাকে সম্মতি দেয়নি। প্রচুর দোকানপাট যারা বাম সমর্থক তারা খুলে রেখেছে, এবং আমরা সেই বামেদেরকেই বলতে চাই যে আপনাদের ধর্মঘট তো সমর্থনযোগ্য হয়নি এবং সাধারণ মানুষ এটাকে গ্রহণ করেনি। দেখুন, বামেরা যেটা করতে চাইছে, কিছুদিন আগেও আমরা দেখলাম ল কলেজে, আমাদের যখন কেন্দ্র থেকে যখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঢুকেছে, তখন বামেদের এক অংশ লোক গিয়ে ওখানে আন্দোলন শুরু করেছে। কার এগেনস্টে? কেন্দ্রের এগেনস্টে। ঠিক এরকমই বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়েও যখন অকথা কুকথা বলেছে, সেই মাওবাদীদের পক্ষে এরা দাঁড়িয়ে গেছে 1% বামেরা। এবার সব বামেরা যে খারাপ বা কিছু আমি সেটা বলছি না, কিন্তু বামেদের মধ্যে কিন্তু ভাগ হয়ে গেছে। যারা সুযোগ্য বাম, যারা পুরনো বাম আছে, তাদের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সবাই কিন্তু এটাকে মান্যতা দিচ্ছে না, এবং এই ধর্মঘট আনসাকসেসফুল। এটা টিএমসি ক্রিয়েট করা। তৃণমূল যেভাবে এদেরকে পরিচালিত করছে, এরা সেভাবেই পরিচালিত হচ্ছে। যখন বলছে যাও রাস্তায় নেমে পড়ো, তারা নেমে পড়ছে। এখন গিয়ে এই ধরনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। আমি এখানে সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু, কোন নিয়মে চলছে বাংলার রাজনীতি? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ অঞ্জন, দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতি যেভাবে চলার কথা সেভাবেই চলছে। যে একসময় যিনি বন্ধের রানী ছিলেন, বন্ধকে সমর্থন করতেন, বন্ধ করে সবকিছু বন্ধ করে দিতেন, তিনি আজকে হুলিয়া জারি করছেন সরকারি কর্মীদের। নিশ্চিত ঠিকই আছে, অর্ধ দিবসে ছুটি নিতে পারবে না, কিছু কিছু ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি বা আর্ন লিভ এগুলো নিতে পারবে, বা হসপিটালাইজড হলে, কারো বাড়িতে কোনো পরিবারের সদস্যের মৃত্যু হলে। কিন্তু এই হুলিয়া জারি করে
সরকারি কর্মীদের উপর যে চাপ সৃষ্টি করা, তাদের যে অধিকার, যে ফান্ডামেন্টাল রাইট, দেখুন ধর্মঘট বন্ধ এগুলো কোনো কিছুর সলিউশন না, কিন্তু এটা কিন্তু এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অস্ত্র ছিল। কিন্তু আজকে ঠিকই বলছেন দেবব্রত বাবু যে এটা পিকনিকের মতো। পিকনিক হলেও আমি এটাই বলতে চাই যে পুলিশ বাহিনী যে প্রণোদিত ভাবে থাপ্পড় মারা, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না। ধর্মঘটিরা বলছিল যে এটা উনি বলছে এটা ইন্ডাস্ট্রি না, বাস ট্রেন এগুলো ইন্ডাস্ট্রি না, এগুলো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত করো না কোনোভাবে। বেশ, আমাদের সঙ্গে ইতিমধ্যেই স্টুডিওতে এসে জুড়েছেন মাননীয় সুভাষ রাহা, সিপিআইএম নেতা। সুভাষবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। সুভাষবাবু, আমাদের একেবারে প্রাথমিক স্তরে একটি প্রশ্ন ছিল, তা হলো কোন নিয়মে চলছে বাংলার রাজনীতি? আপনার ওপেনিং রিমার্ক, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বাংলার রাজনীতি হচ্ছে এখন নীতিহীনতা, যে রাজনীতির মধ্যে কোনো নীতি নেই, দুর্নীতি আছে, অনৈতিকতা আছে, ধর্ষণ আছে, মূল্যবোধের অবক্ষয় আছে, মারপিট আছে, দাঙ্গা আছে, স্কুল কলেজে মারপিট আছে, শিশু হত্যা আছে, খুন আছে, নারী ধর্ষণ আছে। এটা হচ্ছে বাংলার আজকের একদম পরিস্থিতি। তো এই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় একদিকে যেমন সংকট, আমাদের রাজ্যের কোনো চাকরি বাকরি হচ্ছে না। কয়েকদিন আগেই 26,000 হাই স্কুলের মাস্টারমশাই চাকরি থেকে বরখাস্ত হলেন। সামনে আরও 32,000 প্রাইমারি স্কুলের যারা চাকরি করতেন তারা দুর্নীতির জন্যই তাদের চাকরি চলে যাবে। এবং এই চাকরির পেছনে যে এই চাকরিগুলো কোনো নিয়ম নীতি মেনে হয়নি বলে এই চাকরিগুলোকে দিয়েছে হচ্ছে তৃণমূলের যে যারা ক্যাডার বাহিনী, যারা গ্রামে গঞ্জে শহরে আছে ছড়িয়ে, তারা কোটি 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 টাকা তুলেছেন এবং এই টাকা গেছে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ফান্ডে। এবং তার ফলেই আপনারা দেখতে পারলেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল খাটছেন, তার বান্ধবীর খাটের তলায় প্রায় 50 কোটি টাকা সেখানে পাওয়া গেল। সারা দেশে সারা রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় তৃণমূল কংগ্রেসের ছেলেপেলেরা এই টাকা হচ্ছে উপার্জন করেছে। আজকে যারা আপনারা জানেন যে 1977 সালে বামফ্রন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে বেশ আমি আবারও সুযোগ দেবো আপনাকে, কিন্তু তার আগে অনেকগুলো বিষয় এখানে উঠে এলো, সেই বিষয়গুলোর দিকে আলোকপাত করব। এই মুহূর্ত থেকে মূল বিতর্ক পর্ব শুরু হবে। যে কারো কথা ডিফেন্ড করতে পারেন হাত তুলবেন, আমি প্রত্যেকের কাছে চলে যাব। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিংলি দুটো বিষয় আমার কাছে নজরে পড়েছে, তা হলো এই যাবতীয় বিষয় নাকি টিএমসি ক্রিয়েট করা প্রথম, এবং দ্বিতীয় সব বাম খারাপ নয়। রুবিদির ভাষায় সব বাম খারাপ নয়, অর্থাৎ বামেদের মধ্যেও কোনোভাবে আলাদা আলাদা করবার একটি চেষ্টা চলেছে রুবিদির থেকে। তার কারণটাও অত্যন্ত স্পষ্ট, তা হলো শ্রমিক ভট্টাচার্যের কথা প্রসঙ্গে। আমি ঠিক এই জায়গা থেকে সরাসরি দেবব্রতবাবুর কাছেই প্রথমে যাব। দেবব্রতবাবু, প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক প্রশ্ন, তা হলো সুকান্তবাবু যেদিকে আলোকপাত করেছেন, যেটা দিয়ে আমি শুরু করেছি, তা হলো ধর্মঘট হতে পারে, যে কেউ গণতান্ত্রিক দেশে ধর্মঘট ডাকতে পারে, কিন্তু কোনো সাধারণ মানুষের সমস্যা না করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ চড় মারতে পারে? দেবব্রতবাবু, এই একই ব্যাপার, সেই বলেছিলাম না, মমতা ব্যানার্জির যে চোখের আলো প্রকল্প আছে, সেই প্রকল্পের মনে হয় সুবিধা তোমারও নেওয়া দরকার পড়ে গেছে। আমি একটা নাম বলে দিচ্ছি, এখানকার কলকাতা জেলার এসএফআই সভানেত্রী মাননীয় বর্ণনা মুখোপাধ্যায় মনে হয় প্রকাশ্যে দেখা যায়, যদি ভিডিও তোমার কাছে না থাকে আমি তোমাকে দিয়ে দিতে পারি। এখানে দেখা যায় প্রকাশ্যে অন ডিউটি একজন পুলিশ অফিসারের গালে কিভাবে চড় মারছে। তাহলে বুঝে দেখো ক্ষমতায় থাকার ক্ষমতায় নেই মানে কি, মানুষ দ্বারা মানে জনতা জনার্দন দ্বারা এরা প্রত্যাখ্যান শুধু হয়নি, এমনই এদেরকে করেছে। দেবব্রতবাবু, আপনি বললেন যে আমাকে চোখের আলো প্রকল্পতে নাম নথিভুক্ত করতে, আমি করে নেবো, আমার কোনো সমস্যা নেই। আমি চোখে তো এটাও দেখতে পাচ্ছি যে এক পুলিশ সরাসরি একজন ধর্মঘট সমর্থনকারীকে সপাটে চড় মারছে। আপনার তো চোখের অবস্থা যথেষ্ট ভালো, চোখের আলো প্রকল্প আপনার দরকার নেই, তাহলে আপনি কি এটা দেখতে পাচ্ছেন না? আপনি শুধুমাত্র যিনি একজন ধর্মঘট করছে সেই ব্যক্তি পুলিশের গালে চড় মেরে দিয়েছে, সেই বিষয়টাকে শুধুমাত্র আপনি কেন্দ্র করলেন, এটা নিঃসন্দেহে খারাপ, নিঃসন্দেহে খারাপ। আমি এটাকে কোনোভাবেই সমর্থন করছি না, কিন্তু আপনি এটাকে সমর্থন করছেন? পুলিশ যেভাবে চড় মারছে, তাহলে সেটা তো আপনি আগে বললেন না, আপনি তো সেটা আগে বললেন না। আপনাদের তৃণমূলের এটাই সমস্যা দাদা, আপনাদের তৃণমূলের এটাই সমস্যা। তার কারণ আপনারা নিজেদের ভুলগুলো দেখতে পারেন না।
পাড়াপড়শির একদম, যদি কোনো একদম। সমস্যা হয় সেই দোষগুলোকে আগে দেখেন, নিজেদের সমস্যাগুলো দেখেন না। শুনুন, পুলিশ এতটাই শুনুন, অ্যাক্টিভ, পুলিশ এতটাই অ্যাক্টিভ, এতটা অ্যাক্টিভ হলে পরে এ রাজ্যে আরজি করের মতো ইস্যু ঘটে না। এতটা অ্যাক্টিভ হলে পরে মনোজিৎ মিশ্রের মতো এই ধরনের দাপুটে নেতারা দিনের পর দিন কলেজের ভেতরে এই সমস্ত কাজ করে বেড়াতে পারতেন না। এই একই রকমভাবে বাবলা সরকারের মতো মানুষকে খুন হতে হতো না। আবার একই রকমভাবে অনুব্রত মণ্ডলের কথা প্রসঙ্গে তিনি যা বলেছিলেন, মা বউ তুলে যেভাবে খেওর করেছিলেন, সেই খেওরও হতে হতো না পুলিশকে। দেবব্রত বাবু, চোখের আলো প্রকল্পটা কার দরকার, আমার না আপনার? আচ্ছা, আপনার শেষ হলে বলি। নিশ্চয়ই শেষ তো হবেই, আরো অনেক কিছু দেখার বাকি আছে আপনার। এই মুহূর্তে আচ্ছা, আমাদের সঙ্গে বলুন, জুড়ে আমি গিয়েছেন বলুন, মাননীয় তারপর রতনবালা, তারপর কংগ্রেস তারপর। সমর্থক। রতনবাবু, আপনাকে স্বাগত ট্রাইব বাংলা শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। যার যার চোখের আলোর প্রকল্পের সমস্যা রয়েছে, যার যারা চোখের আলোর প্রকল্প এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করাননি, তারা এবার থেকে চোখের আলোর প্রকল্প অন্তত এই 1 ঘন্টায় শেষে করিয়ে নেবেন। তার কারণ অনেক কিছু দেখাবেন দেবব্রত বাবু। দেবব্রত বাবু বলুন। আমরা কিছু কিছু ক্ষেত্রে না খুব সিলেক্টিভ হয়ে যাই, জানেন তো। এই আর রে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিবেকের তাড়নায় আমরা একদম বাধ্য হয়ে যাই, সেখানে বিবেক একদম আমাদের জেগে ওঠে, সেখানে আমরা হালুম করে মানে লাফিয়ে পড়ি। দেখুন, যে ঘটনাগুলো না, আমরা বাঘ নই, আমরা বাঘ নই, আমরা বীরভূমের বাঘ নই, আমরা শেখ শাহজাহান নই, আমরা সাধারণ মানুষ, আমরা বাঘ নই। বিশ্বাস করুন, জঙ্গলেই তাদেরকে বেশি ভালো লাগে, সাধারণ সমাজের মধ্যে তাদেরকে ভালো লাগে না, ভালো দেখায় না, খুব খারাপ দেখায়। আন্দোলন তো আমরা দেখেছেন, গণ আন্দোলনে তো বাম আমলেও দেখেছেন, সেই গণ আন্দোলনে আমরা দেখেছি পুলিশের গুলিতে মানুষ মানে 13 জন শহীদ 21শে জুলাই রাস্তার মধ্যে তারা পুলিশের গুলিতে নিহত হয়েছিল। এটা কি অস্বীকার করতে পারেন? কেউ বলতে পারেন? বলুন। মানুষ তো নিহত হয়েছিল। কমিশনের রিপোর্টটা কোথায় গেল? কমিশনের রিপোর্ট না, তাহলে কি না মানুষ কমিশনের রিপোর্টটা কোথায়? কমিশনের রিপোর্টটা কোথায় দেবব্রত বাবু? কমিশনের রিপোর্টটা কোথায়? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যে কমিশন করা হলো তার রিপোর্টটা কোথায়? আপনি পেয়েছেন? আপনি রিপোর্টটা পেয়েছেন এখনো পর্যন্ত? দেবব্রত বাবু, আপনার কাছে রিপোর্টটা রয়েছে? আপনার কাছে রিপোর্টটা রয়েছে? আপনার কাছে রিপোর্টটা রয়েছে? আমি একটু বাম নেতার কাছেই যাব। এই যে আপনারা 21শে জুলাইয়ের জুজুটা বারংবার দেখান, 21শে জুলাইয়ের যে বারংবার জুজুটা দেখানো হয়, কমিশনের রিপোর্টটা এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে? আমি সিপিআইএম এর সমর্থক থেকে জানি। একটু বলুন প্লিজ, একটু বলুন সুভাষ বাবু, একটু বলুন। সেই সময় যে পুলিশ অফিসার ছিলেন, সেই পুলিশ অফিসার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে প্রার্থী হয়েছে। এই রে। তার যে রিপোর্ট সেই রিপোর্ট পড়লেই জানা যাবে যে কি পরিমাণ সেখানে গুন্ডা বদমাশ সশস্ত্র অস্ত্রধারীরা এসেছিলেন রাইটার্স বিল্ডিং দখল করতে। তারপরেই সেই সময়কার যে পুলিশ অফিসার পরবর্তীকালে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যাদবপুর থেকে জিতেছিলেন এবং তিনি এখনো তৃণমূল কংগ্রেসের নেতা, তাকে জিজ্ঞাসা করুন কি কারণে পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিলেন, কেন পুলিশ গুলি করতে বাধ্য হয়েছিলেন। উনি তো আপনার দলের, এবং এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি সেই রিপোর্ট প্রকাশ করতে পারলো না। আমরা চাইছি অবিলম্বে সেই রিপোর্ট, কমিশনের রিপোর্ট প্রকাশ করুন। আমি উত্তরটা নেব দেবব্রত বাবু, উত্তরটা নেব দেবব্রত বাবু। 1993 সালে যে ঘটনা ঘটেছিল তার ঠিক 1 বছর পর না, এনাদের মানে মহাপুরুষ যিনি আছেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন এই চোরেদের মন্ত্রিসভায় আমি আর থাকবো না। সেই চোরেদের মন্ত্রিসভায় থাকবো না বলে পদত্যাগ করেছিলেন, তারপরে সেই চোরেদের মন্ত্রিসভার গিয়ে খোদ্দাতা হয়েছিলেন। সেই উত্তরটা একটু দিয়ে যাবেন, নির্দিষ্ট বিষয় বলুন কথা। চোরেদের আরে আপনার দলটাই তো চোর, চোর আপনারা। এ চোর সাধু বাংলার মানুষ তো প্রমাণ করে দিয়েছে। প্রমাণ পাচ্ছে তো, জেলখানায় সব। বিধানসভায় ঢোকার যোগ্যতা অর্জন করুন, বিধানসভায় আপনাদের নেতারা। এই দেখুন, আমি আসছি, আমি এখানে দুজনকে থামাচ্ছি, আমি এখানে রুবিদির কাছে যাব, আমি এখানে রুবিদির কাছেই যাব। বেশ, আমি দুজনকে থামাচ্ছি। রুবিদি, আমার প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক, তা হলো এই বারংবার বিধানসভায় যাওয়ার আগে যোগ্যতা মেনটেন করুন, এই যে বিষয়গুলো বারংবার উঠে আসে, আপনারা বলছেন যে সব বাম খারাপ নয়, এই ক্ষেত্রে কি বলবেন? দেখুন, সব বাম খারাপ না এই ক্ষেত্রে বললাম, যারা হরগোবিন্দ দাসের মতো যারা মানে দেখেছি আমরা মুর্শিদাবাদে যেসব বামরা আছে, তারা কিন্তু পূর্ণভাবে কিন্তু একদম সঠিক মানুষের কিন্তু সব মানে একদম গিয়ে তারা কিন্তু সঠিকটা কথা কিন্তু বলেছিল। তারা এরকম না যে বাম হয়েছে বলে তারা সঠিক কথাটা বলেনি, তারা কিন্তু বলেছে। এবং আমরা কিন্তু সেই সময়ও দেখেছি যে বামরা কিন্তু রাস্তায় নামেনি এই বিষয় বিরোধিতা করতে। এবং এই জন্য বলছি যে তৃণমূল করিয়েছে,
বারবার করে বলছি, তৃণমূল এবার যেভাবে এদেরকে কিছু সংখ্যক লোক আছে যাদেরকে বলছে যাও গিয়ে ভৌ করো, সেই গিয়ে ভৌ করছে। আর দেবব্রত দা একটা কথা যেটা বলছে পরিষ্কার করে বলেনি, 1993 মে মাসে যে ধর্ষণটা হয়েছিল, তিনজন প্রশাসনিক আধিকারিককে ধর্ষণ করা হয়েছিল, একজনের বোতল পাওয়া গেছিল, একজন মহিলার, অনিতা নামটা ঠিক মনে পড়ছে না, অনিতা কি যেন জি হবে। তো হ্যাঁ, যৌনাঙ্গে বোতল পাওয়া গেছিল, এটাও কিন্তু সত্যি, এটাও কিন্তু সত্যি। এবার বিষয়টা হচ্ছে বাম কিন্তু অসম্ভব কিন্তু সন্ত্রাস করে কিন্তু এগিয়েছিল, 34 বছর টিকে থেকেছিল, এবং সেম স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতি বসুর একদম যোগ্য ছাত্রী, সেম স্ট্র্যাটেজি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাস করেই এগোচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এভাবেই মানে অবৈধ অনুপ্রবেশকারীদের সহযোগিতায় এগোচ্ছে। এটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন নতুন আর একটা স্ট্র্যাটেজি হয়েছে, সেটা হচ্ছে কলেজে কলেজে ধর্ষক ঢুকিয়ে দিয়েছে। পরীক্ষার যে জায়গাগুলো, শিক্ষার যে প্রাঙ্গণগুলো, সেগুলোকে শেষ করে দিচ্ছে। এটা হয়তো আমরা আগে দেখিনি, এটা আমরা নতুন ভাবে দেখছি। এটা আমরা সত্যি অবাক হচ্ছি যে আপনি যদি ভালো করে দেখেন অঞ্জন, যে দেখুন প্রাথমিক, আপনি অনিতা দেওয়ানের কথা তুলছেন, বানতলার ঘটনা তুলছেন, আমি সব মেনে হ্যাঁ, নিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ। শুধু একটি জায়গাতে, তা হলো একদিকে জ্যোতি বসুর আপনি রেফারেন্স টানছেন, শ্রমিক ভট্টাচার্য সেই জ্যোতি বসুকেই নানান রকম প্রশংসা করছেন, আপনাদের স্ট্র্যাটেজিটা ঠিক কি? তার কারণ আমি যে প্রশ্নটা রেখেছিলাম, কোন নিয়মে চলছে বাংলার রাজনীতি? না, এই কোন নিয়ম কি, নিয়মের আবার আলাদা কি একটু আছে? ধরিয়ে দুর্নীতির দেবো, নিয়মে একটা চলছে, তথ্য আছে, 30 ধর্ষণের সেকেন্ড সময় নিয়মে দেবো। চলছে। এই দেবো। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন 30 আছে সেকেন্ড আলাদা সময় কি চাই, নিয়ম একটা ধরিয়ে আছে? দেবো। দিদির তুমি নিয়মে নিয়ে তো চলছে, কথা বলছো। দিদির বাংলা, ধরিয়ে দিই। এগিয়ে বাংলার মডেল আমরা দেখতে পাচ্ছি কলেজে কলেজে, এগিয়ে বাংলার মডেল আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে, রেশন ক্ষেত্রে দেখতে পাচ্ছি এগিয়ে বাংলার মডেল, সততার প্রতীক দেখতে পাচ্ছি, যে তৃণমূলের প্রচুর নেতা আছে জেলে ঢুকে আছে, সততার প্রতীক, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। শুনুন, এই যে বললো না, এই বাম আমলে 2009 সালে সেটা বিধানসভায় লিপিবদ্ধ আছে, প্রশ্নোত্তর পর্বে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল, সেখানে উনি উত্তর দিয়েছিলেন, যেটা লিপিবদ্ধ আছে, দরকার পড়ে রেকর্ড সেকশনে গিয়ে সুভাষবাবু দেখে আসতে পারেন। সেখানে প্রশ্নোত্তর পর্বে উনি বলেছিলেন 2430টা ধর্ষণ ওনার মুখ্যমন্ত্রিত্বকালে, 2430টা ধর্ষণ, মানে যেরকম বাম এবং সেরকম তৃণমূল, আমি এই জন্যই বলি 2635টা কয়েনের খুন, এপিটার ওপিট, রাজনৈতিক খুন হয়েছিল। কয়েনের এপিটার একটু ওপিট। সুভাষবাবু উত্তর দিন, সেই পরিস্থিতি থেকে আমরা কতটা বেরিয়েছি, কতটা ভালো হয়েছি, কোন জায়গায় এসেছি, একটু উত্তরটা দিন। একদিনে কি সবকিছু হয়ে যাবে নাকি? কিচ্ছু এগোননি পেছননি, আপনারা সেম জায়গাতেই রেখে দিয়েছেন পশ্চিমবঙ্গকে। শুধু না, না, মমতা বন্দ্যোপাধ্যায় আর ছবিটা সুভাষবাবু রেখে এই দিয়েছেন, উত্তরটা এগিয়ে দিয়ে বাংলার আমার খুব মডেল আমার করে খুব same একটা বিষয় জায়গাতেই ভাবতে রেখে খুব দিয়েছেন। অবাক লাগে। আমি এখানে সরাসরি রতনবাবুর কাছেই যাব। রতনবাবু, একদিকে ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেন যে ধর্ষণ একদম। সম্পূর্ণভাবে যাওয়া সম্ভব নয়, সম্ভব নয়, তাহলে হতেই লাথিও থাকবে মারেন। ধর্ষণ। হ্যাঁ, আবার লাথিও মারেন, যাই হোক। তো আবার সেদিক থেকে দেবব্রতবাবু বলছেন যে একদিনেই কি সব হয়ে যাবে, অর্থাৎ একই দলের বিভিন্ন রকম পার্সপেক্টিভ। বলুন রতনবাবু। হ্যাঁ বলি, শুভ সন্ধ্যা প্রত্যেককে, টাইপ টিভিতে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। আজকে সারা ভারতবর্ষ জুড়ে 24 ঘন্টা যে বন্ধের ডাক দেওয়া হয়েছে, 10টি শ্রমিক ইউনিয়ন তারা একত্রিতভাবে আজকে শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে জনবিরোধী যে নীতি, শ্রমিক বিরোধী যে নীতি, তার বিরুদ্ধে কিন্তু তারা গর্জে উঠেছে। তারা একটা প্রতীকী একটা বন্ধ পালন করছে, সেটা সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু চলছে। আমরা দেখলাম যে পশ্চিম বাংলাতে এই বন্ধ যারা একদম সুন্দরভাবে এবং সকাল থেকে তারা যেভাবে শ্রমিক সংগঠনের মধ্যে আইএনটিইউসি বলুন, তারপর সিটু বলুন, যারা আছে আরো বিভিন্ন অসংগঠিত যারা কাজ করে, তারা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে বিভিন্ন তারা দপ্তরের সামনে তারা কিন্তু পিকেটিং করছিল। সেখানে আমরা দেখতে পেলাম একজন বিশাল বড় পণ্ডিত, মানে হিম্মতওয়ালা, যারা বেঞ্চের তলায় বা খাটের তলায় লুকানো, যাদের মা বোনকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি দেয়, তাদের স্ত্রীকে নিয়ে গালাগালি দেয়, সেরকম একজন হিম্মতওয়ালাকে দেখলাম, যে একটা বন্ধ সমর্থককারী, যিনি বলেছিলেন যে সাধারণ মানুষকে যে আজকে আমাদের এই শ্রমিকদের স্বার্থে যারা অসংগঠিত শ্রমিক তাদের
ওই দেখুন, হ্যাঁ হ্যাঁ ওই দেখুন, ওই দেখুন। হ্যাঁ, তাদেরকে তাদের স্বার্থে আমরা এখানে দাঁড়িয়েছি। সেই মানুষদের কথা বলার জন্য আপনাদের মতো যারা চ্যানেলের লোক আছেন তারা তাদের সামনে গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করেছেন কেন আপনারা এই বন্ধ করছেন, তাদের উত্তর তারা কিন্তু শান্তিপূর্ণভাবে দিয়েছে। সেখানে একজন হিম্মতওয়ালাকে দেখলাম, হ্যাঁ, যারা তিনি তার গালে একটা চড় মেরে প্রমাণ করে দিলেন যে আমাদের যে দিদি, জানেন রতনবাবু, আমাদের বলতে দিন, দেবব্রতবাবু, আমাদের যে দেবব্রতবাবু, দিদি, আরে এটা তো আপনাদের সম্মান আমি করা বলবো, হচ্ছে। হ্যাঁ। সে কি দেবব্রত বাবু, সম্মান করা হচ্ছে, পুলিশের সম্মান করা হচ্ছে, পুলিশ অত্যন্ত তৎপরতা দেখাচ্ছে। আমাদের যে দিদি পুলিশ মন্ত্রী, আমাদের যে দিদি আমাদেরকে এই হিম্মতটা দিয়েছে যে যারা বন্ধ পালন করবে, যারা শ্রমিকদের কথা বলবে, যারা শ্রমিকদের স্বার্থের কথা বলবে, গরিব মানুষের কথা বলবে, যারা বেকারদের কথা বলবে, যারা কর্মসংস্থানের কথা বলবে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, তাদেরকে মারা হবে বা চড়থাপ্পড় দেওয়া হবে, শিক্ষকদেরকে পেটে লাথি মারা হবে। আমরা এই দৃশ্য দেখেছি। দেবরার যিনি বললেন বিধায়ক, তিনি তিনি এদিকে যাকে সকেট বোমা মেরে মারা হয়েছে তার বাড়িতে যান, আবার তিনি আবার লাঠিও মারেন। টাকা দিতে সবাইকে টাকা দিয়ে কেনা যায়, সবাইকে টাকা দিয়ে কেনা যায়, যাকে যখন পাচ্ছে টাকা দিয়ে কেনা যাচ্ছে না। যদিও বা আবার এই ক্ষেত্রে ডেবরার বিধায়ককে আবার শোকজও করা হয়েছিল, কিন্তু কথা প্রসঙ্গে সেই ডেবরার বিধায়ক আবার বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে একজন কর্মকর্তাকে লাথি মারছেন। এক অদ্ভুত বাংলা, সাংঘাতিক বাংলা চলছে, দুর্দান্ত নিয়মে চলছে। ওই যে বলছি না কোন নিয়মে চলছে, অনেকটা দেবব্রত বাবুর সমীকরণেই চলছে। সত্যি সেলুকাস, বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশ। আমি ঠিক এই সত্যি, আচ্ছা দেশের ক্ষেত্রে নয়, আমি সুকান্ত বাবুর কাছে যাবো। সুকান্ত বাবু কোনো এক জায়গায় রতন বাবুর বোধহয় সম্ভবত একটু দেশ নিয়ে বলতে খারাপ লেগেছে, বাংলা নিয়ে বললে পরে বেশি ভালো হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সাইকোলজিটা ঠিক বুঝতে পারছি না। একটু যদি আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাকে বুঝিয়ে দিতে পারেন, তাহলে একদিকে বিজেপি সিপিআইএম এর সেই 5% ভোটের নিরিখে সেটাকে টানার চেষ্টা করছে, দেবব্রত বাবুরা একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার খুব সুন্দরভাবে সুকৌশলে হয়তো পরোক্ষভাবে একটু সিপিআইএমকে সাহায্যও করছে। আবার অন্য দিক থেকে দেখা যাচ্ছে রুবিদি, তিনি বলছেন যে সব বাম খারাপ নয়। সুকান্ত বাবু, ওই ব্যাপারটা হলো সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, তাহলে রাম হয় মরণশীল। আমি সেই ইয়েতে ফ্যালাসিতে যাচ্ছি না, ফিলোসফি। আমার কথা হচ্ছে যে বাম রাম যাই হোক, আমার প্রশ্ন ধর্মঘট যে কোনো রাজনৈতিক আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, প্রতিটা দল ব্যবহার করে। কিন্তু আজকে শহীদ দিবস দেবব্রত বাবু, আমি তো বলি এটা হাইজ্যাক করা কংগ্রেসের থেকে। রতন বাবুদের এটা দুর্বলতা, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা পালন করি, এটা আমরা না করেন, আপনারা করেন, আপনাদের কোনো অধিকার নেই। মানে হাইজ্যাক করে কংগ্রেসের অধিকার নেই, তৃণমূল কংগ্রেসের অধিকার আছে। ঠিক ঠিক ঠিক। মাথা খারাপ হয়ে গেছে। কি যে বলছেন সুকান্ত বাবু, আপনি কেন এইসব বলছেন? হাইজ্যাক করে নেওয়া হয়েছে, কি যে বলছেন? না না, এরকম বলবেন না সুকান্ত বাবু, প্লিজ। না না দেবব্রত বাবু, আমি বুঝতে পেরেছি আপনার অভিমানটা, আমি বুঝতে পেরেছি আপনার অভিমানটা, আমি বুঝতে পেরেছি। প্লিজ একটু জল সুকান্ত বাবু বলো, সুকান্ত বাবু বলো। মেয়ো রোড এবং রেড রোডে যখন মহাকারণ অভিযানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে পুলিশ কমিটি বাঁচিয়েছিল, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দেখেছেন তার জ্বলন্ত উদাহরণ উনি নিজে সাসপেন্ড হয়েছিলেন, এবং পরবর্তীকালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়েছিল। কিন্তু আমার সব প্রশ্নের একটাই নিয়ে, যে ধর্মঘট যে কোনো রাষ্ট্রের যে কোনো দলের একটা শক্তি, কিন্তু এই ধর্মঘটটাকে যদি পুলিশ, যাকে যার বাবা মা ভাই সবাইকে নিয়ে এত বাজে ভাবে কোনো এক জনপ্রতিনিধি বলেন, বা আমি যাই বলি না কেন, এবার তারপরে তারা যখন তাদেরকে বোঝাতে যান যে এটা ঠিক শ্রমিক ধর্মঘট বা শ্রমিক ধর্মঘট বা আপনি শিল্প ধর্মঘট, এর মধ্যে এগুলো পড়ে না, ধর্মঘটের মধ্যে সবই পড়ে, তবে ওর মধ্যে কখনোই হিংসাত্মক কিছু না হয়, এটা দেখার দায়িত্ব পুলিশের। কিন্তু পুলিশ যেটা করতে চাইছিল, যে পুলিশ আইসি তিনি কিন্তু থাপ্পড় মেরে দিলেন। তার মানে পুলিশের কাছে এই নিদানটা আছে যে ধর্মঘটকে একদম খুঁটি চেপে ধরে রাখতে হবে। বামপন্থীদের আর যাই হোক, বামপন্থীরা বা আজকে শহীদ দিবসের কথা যাই বলুন না কেন, তৃণমূল স্তরের রাজনীতির অঙ্গে সেই জায়গাটা দাঁড়িয়ে বামপন্থীদের চেষ্টা আছে, কিন্তু বামপন্থীদের লোক নেই, আর ইভিএম এ ভোট দেওয়ার লোক নেই। এর কারণটা হচ্ছে, এনাদের সমস্যাটা হচ্ছে এই 34 বছর শুধু নয়, এরা টিভিতে যতটা এদেরকে দেখা যায়, বর্তমানে কিন্তু আমরা বামপন্থার যারা মানে নিয়ে চলছে,
তাদেরকে আমরা কিন্তু রাস্তাঘাটে সেভাবে দেখতে পাই না। কিন্তু আমি আবারও বলছি, এই ধর্মঘট ছিল শ্রমিক নীতির বিরুদ্ধে। যে শ্রমিক নীতি কেন্দ্রীয় সরকার নিয়েছে তার কিছু সংস্কারের জন্য। সুতরাং এটা কিন্তু মজুরি বৃদ্ধি, 600 টাকা মজুরি করা থেকে শুরু করে বেসরকারিকরণের বিরুদ্ধে অঞ্জন খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা যেটা তৃণমূল এবং বিজেপি দুজনেই লেটার মার্কস পেয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মচারী বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়। এবং সিভিক টিচার, সিভিক পুলিশ, সিভিক সাংবাদিক, তোমাকে আমি কয়েকদিন পরে বলছি তোমার কোন আমলে শুরু হয়েছিল সিভিক পুলিশ? কাদের আমলে শুরু হয়েছিল? পাবো তো দেও কাদের আমলে শুরু হয়েছিল? আমাকেও সিভিক সাংবাদিক কোন বানিয়ে আমলে দিলেন? শুরু হয়েছিল? আচ্ছা, কোন আমলে শুরু হয়েছিল? উত্তর নেই। এই যে, না উত্তর 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 খুব ভালো লাগে। একটা বিষয় দেবব্রত বাবু, আপনার উত্তরগুলো নিশ্চয়ই বাকিরা দেবে, কিন্তু আমার খুব ভালো লাগে যখন আমাকে সুকান্তবাবু বললেন যে সিভিক সাংবাদিক, আমি কিন্তু খুব গর্বের সঙ্গে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছি। কেন বলুন তো, কেন বলুন তো? তার কারণ এই রাজ্যে এত সিভিক ভরে গিয়েছে, তার মাঝখানে আমি একটু নিজেকে বহাল তবিয়তে বলতে পারবো আমিও সিভিক, গর্বের সঙ্গে বলতে পারবো আমিও সিভিক। বলছি, আপনি সিভিক তৃণমূল এটা কি বলতে পারবেন? শুনুন, আমি এক এক করে উত্তর দিই। ওই যে এটা উত্তর দিন না। প্রথমে বলবো সিভিক না, তৃণমূল আপনি বলতে পারবেন? আপনি সিভিক তৃণমূল শুনুন শুনুন, তৃণমূল বলুন না। কংগ্রেস তৈরি কেন হয়েছে? আহা, বলুন না একবার প্লিজ, উত্তরটা দিন না। আপনি সিভিক তৃণমূল? না না, আমি মমতাবাদী, আপনি civic আমি তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় একজন মমতা না না না, আমি বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি একজন অনুরাগী। সিভিক বলতে অবিভক্ত খারাপ লাগছে? কংগ্রেসের- না, সিভিক না, না, বলতে খারাপ খারাপ লাগছে? ভালোর প্রশ্ন নেই, মানুষ আচ্ছা, বলতে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, অবিভক্ত civic বলতে? কংগ্রেসে আমরা তখন civic শুনুন, বলতে তখন ভালো আমরা লাগছে না? মমতাবাদ করতাম, civic আমরা বলতে, civic। মমতাবাদ করতাম। দেখুন, না আমরা কিন্তু ঘুরিয়ে সিভিক দেবেন বলতে না। যথেষ্ট আনন্দ পাই। আচ্ছা, ঠিক সিভিক আছে। বলতে খুব না, ভালো না, লাগে। আমার সিভিক রাস্তায় দাঁড়িয়ে তোলে, সিভিক রাস্তাঘাটে থ্রেট করে, খুব ভালো লাগে। আপনাদের ভালো লাগে না? রাস্তাঘাটে দাঁড়িয়ে মোটরসাইকেলের মানুষকে লাইসেন্স বাড়ি পৌঁছে দেখে দেয়। পয়সা হ্যাঁ। নেয়। সিভিক রাস্তাঘাটে গিয়ে রক্তদান করে, হ্যাঁ, মানুষ ঠিক, ঠিক। একটা বাড়ি পৌঁছতে না পারলে তাদেরকে ঠিক। পৌঁছে দেয়, কোনো মহিলা বাড়ি পৌঁছে রক্তদান করে, ঠিক ঠিক। আমি একটু হাসপাতালের ভিতরে চলে যাবো। ফলো করে। বললে হবে না তো, হ্যাঁ, শুধু অন্ধকার দিকগুলো বলবেন, আলোর দিকগুলো ও ভুলে আচ্ছা। যাবেন, হয় না তো? না, চোখের আলো অন্ধকারে প্রকল্প আমি যেরকম দেখাইনি তো, তাই আলোর জন্য দিকগুলো আমি চোখের আলো প্রকল্পে নাম লিখিয়ে নিশ্চয়ই এই ব্যাপারটার দিকে আলোকপাত ঠিক করবো। আছে, আপনি বলুন, একটু continue আলোর করুন। দিকগুলো বলুন। হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ হ্যাঁ, বলুন। এবার আসি 1993 সালে কেন কংগ্রেসের কোনো যোগ্যতা নেই শহীদ দিবস পালন করার। 1993 সালে যে মহাকরণ অভিযানটা হয়েছিল, সেখানে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস একদম সর্বতোকরণে বিরোধিতা করেছে। যদি বলেন আমি নামগুলো এখন বলে দিতে পারি। নিশ্চয়ই প্রদেশ বলুন। কংগ্রেস তার বলুন। পতাকাটাকে বামেদের কাছে বন্ধক রেখেছিল। সেই কারণে তৃণমূল কংগ্রেসের যে 1993 সালে যখন মহাকরণ অভিযান হচ্ছে, সেখানে কংগ্রেসের কিছু নেতারা মাননীয় জ্যোতি বসুর সাথে একটা মিটিং করেছিল। কি মিটিং করেছিল? সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালবেলা মিটিং করা ছিল। ঠিক আছে, সেখানে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সে যে আন্দোলনটা করেছে তৃণমূল স্তরের কর্মীদের নিয়ে আন্দোলন, এবং কার্যত সেই দিনই তৃণমূল কংগ্রেসের মানে সলতে পাকানোর কাজটা শুরু হয়ে গেছিল, এবং যুব কংগ্রেস নেত্রী হিসেবে তিনি সেই আন্দোলন দিতেন। আর তার সাথে যারা দল করতো, যে আমাদের মতো মানুষরা তখনই সিদ্ধান্ত নিয়েছে না, এই কংগ্রেসের সাথে আর দল করা যাবে না, এই পচা ডোবার সাথে আর থাকা যাবে না। যদি তাই হতো, ঠিক, রত্নবাবু কেন কংগ্রেস মমতা পচাডোবা বন্দ্যোপাধ্যায়কে পার্টি হ্যাঁ, আর আমি একটু আপনাদের বলবো, পার্টি এক মিনিট একেবারে বলবো আমি। মানে আমি ভীষণ এক রকম মিনিট শুদ্ধ। বলবো। আমি আরে, অবশ্যই আপনাকে বলার সুযোগ দেবো, কিন্তু তাহলে- সোনারপুরের ঘটনাটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন দল এত সেটা তো মানুষ সুসজ্জিত। মান্যতা দিয়েছে। এই দেখুন, মানুষকে এই দেখুন। মান্যতা দিয়েছে। সোনারপুরের ব্যাপারটা একটু দেখে নিন, মানুষ আরো মান্যতা দেবে। দেখুন শুনুন, ছবিটা একবার। সোনারপুর, রূপপুর, আহা, একবার অনেক ছবিটা দেখে আছে। দিন না, এত কেন বিচলিত হচ্ছেন? দেখুন, ভালো লাগবে আপনাদের। হ্যাঁ। ফের প্রকাশ্যে তৃণমূলের দাদাগিরি, কলেজ চত্বরে অসামাজিক কাজ। আমি জানি না এগুলো আদৌ কলেজের ভেতরে চলা যায় কিনা। আমি এখানে রুবিদির কাছে যাব, কিন্তু রুবিদি বলছি ভালো করে একটু ছবিটা দেখুন তো, দেখুন একবার ছবিটা, আপনি যেখানে অনন্যা সরাসরি চক্রবর্তীকে চেনেন? ওই দেখুন। অনন্যা চক্রবর্তীকে দেবব্রত বাবু, চেনেন? আপনি তো রেগে যান কেন? ঠান্ডা হন, না, অনন্যা আগে দেখুন না ছবিটা। চক্রবর্তীকে চেনেন, ওই তো এই দেখুন, selective। আপনি অনন্যা এই দেখুন, চক্রবর্তীর আবার কথা বললেই সিলেক্টিভ আপনি হয়ে যাচ্ছি। খেপে যাবেন। আমি বলছি অনন্যা চক্রবর্তীর আমি কেন কথা খেপে যাব? বলা আমি থোড়ে না বিজেপির প্রবক্তা। কি আশ্চর্য! বলা যাবে না। আমি কেন খেপে যাব? বলা যাবে আরে না। ছবিটা একবার দেখুন, ভালো লাগবে আপনার। সোনারপুরের ছবি, খুব বাজে ফের জিনিস। প্রকাশ্যে তৃণমূলের দাদাগিরি, কলেজ চত্বরে অসামাজিক কাজ। বলছি এটাও কি তৃণমূলের নতুন কালচার? এটাও নতুন কালচার যে কলেজের ভেতরে মাসাজ পর্ব চলবে। কি সুন্দর দেখুন, মুখ ফুলিয়ে বসে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে ওনাকে। কিন্তু আমি বলছি যে একজন মহিলাকে দিয়ে এই ধরনের মাসাজ পর্ব যেটা চলছে, এটা কলেজের ভেতরে চালানো যায়? আমি রুবিদির কাছে যাবো। রুবিদি, যদিও বা আপনারা নেতাজির এই দেখুন, ছবি দেবব্রত বাবু আছে। রেগে যাচ্ছেন কেন? তৃণমূলের আমলে সব আমি এটাই যায়। বুঝতে পারছি না, দেবব্রত বাবু রেগে কেন যাচ্ছে? রুবিদি, বলতে দিন। বিষয়টা হচ্ছে কলেজে পড়াশোনা ছাড়া এখন সবকিছুই হয়। এই যে আপনি কিন্তু মাসাজ সিলেক্টিভ হয়, হয়ে যাচ্ছেন, রুবিদি সিলেক্টিভ হয়ে যাচ্ছেন গুন্ডামি আপনি। হয়, হ্যাঁ। ঠিক আছে, ধর্ষণ, এটা আমরা সিলেক্টিভ হচ্ছি না, আমাদেরকে সিলেক্টিভ করে দেওয়া হচ্ছে জোর করে।
তৃণমূল এমন এমন কাজ করছে যে মানুষও এখন সিলেক্টিভ হয়ে গেছে, মানুষের বিরোধিতা করছে, বলছে বিজেপি করছে, সাধারণ মানুষকেও বলছে বিজেপি করছে, যারা কোনোদিন ঝান্ডাও ধরেনি তারাও যদি আজকে যদি বলে যে এইগুলো ভুল কাজ হচ্ছে তারাও বলবে বিজেপি করছে, এরকম গিয়ে দাঁড়িয়ে গেছে। শিক্ষা ছাড়া কলেজগুলো তো সবকিছু চলছে, সবকিছু চলছে, এবং এটা কিন্তু একটা দিল্লি জেএনইউ দেখেছো শুনেছো কোনোদিন? আচ্ছা শোনো না দেবব্রত দা, একটু শুনুন যেটা বিষয় হচ্ছে, যেটা কিন্তু না খুব গুরুত্বপূর্ণ রুবিদি বিষয় হচ্ছে- রুবিদি দেখুন, আমরা বাংলায় থাকি, বাংলা ভারতেরই অংশ, তাই মাঝে মাঝে ভারত ভ্রমণে যেতে দেবে, একদম এরকম সঠিক করবেন কথা। না। একটু রুবিদি দুই না বলুন। ঠিক আছে, সে বলছি, উত্তর না পেলে উত্তরপ্রদেশে মাঝে মাঝে যেতে পারে, হ্যাঁ, গুজব না ঠিক রটাতে বলেছো, পেলে ঠিকই গুজরাটে বলেছো। যেতে ও তো পারে, বলছি সেটা তো, অসুবিধা নেই, বলছি তো। একটু বলতে আরে দিতে BJP হবে, কি বাংলায় পশ্চিমবঙ্গে থাকি তো, ক্ষমতায় এসছে? বাংলায় থাকি তো, BJP ক্ষমতায় একটু পশ্চিমবঙ্গে বলতে ছিল? দিতে হবে, Please, দেবব্রত দা দেবব্রত, একটু বলতে ক্ষমতায় দেবে। ছিল? দেখুন, শিক্ষা ব্যবস্থাটাকে কিভাবে বিকলাঙ্গ করছে সিস্টেমেটিক ভাবে, এটা কিন্তু আমাদের ভাববার বিষয় আছে। কেন অলরেডি প্রাথমিক স্কুল কিন্তু 10,000-এর ওপরে বন্ধ হয়ে গেছে, এবং এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে পঞ্চম থেকে একাদশ দ্বাদশ অব্দি যে স্কুলগুলো আছে সেখানে 26,000 এমনিতেই শিক্ষক শিক্ষিকা প্রাথমিক আজকে শিক্ষায় রাস্তায়। পশ্চিমবঙ্গ প্রথম। বলতে দেবেন একটু, প্রাথমিক শিক্ষায় একটু পশ্চিমবঙ্গ বলতে প্রথম। দেবেন। আমার না রিপোর্ট না, একদম না, কেন্দ্রীয় একদম রিপোর্ট। আমি রিপোর্ট দেখিয়েছিলাম। একদম একদম ডেটা না, না তো, ডেটা একদম ফেটার না, ধার ধারে না। মিথ্যে কথা বলছে, বিজেপি সম্পূর্ণ ডেটার মিথ্যে ধার কথা ধারে বলছে। না। কেন্দ্রীয় রিপোর্ট প্রাথমিক অনুযায়ী, শিক্ষায় পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় রিপোর্ট প্রথম। অনুযায়ী পশ্চিমবঙ্গে ধার প্রায় ধারে না, আমি দেখে এই রিপোর্ট নাও। বলেছিলাম, আমি কিন্তু বলেছিলাম, কেন দেবুদারা এই মিথ্যে প্রকাশ করে আমি জানি না, আমার কাছে সেই রিপোর্ট আছে, আমি এই চ্যানেলেও বলেছিলাম, সেই রিপোর্ট দেখিয়েও ছিলাম, তারপরে এরা তর্ক করে, ফালতু কথাবার্তা বলে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন আমাকে একটু বলতে দেবেন প্লিজ, প্লিজ রিকোয়েস্ট করছি। বিষয়টা হচ্ছে, দেখুন এভাবে যে শিক্ষার যে জায়গাটা, মানুষ তো শিক্ষায় শিক্ষিত হলে তবে না নিজের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে, নিজের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে আপনি ভাবুন, প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ এবং এখন কলেজ প্রাঙ্গণগুলোতে যেগুলো চলছে, পুরোপুরি আমরা বলবো না যে শিক্ষাটাকে শেষ করে দিয়ে শিক্ষিত মানুষকে, শিক্ষিত যুব সমাজকে বিকলাঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে। এটা কিন্তু মারাত্মক, এটা কিন্তু একটা সমাজকে বিকলাঙ্গ করে দেওয়ার চেষ্টা, এটা কিন্তু আগামী 3টে প্রজন্ম কিন্তু এটা নিয়ে ভুগতে চলেছে। এটা কিন্তু ভাববার বিষয় আছে। যেই ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ভাববার বিষয় হচ্ছে, যেই ছাত্রদের দিয়ে দুর্নীতি করানোর চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকটি কিন্তু কলেজের মাথায়, স্কুলের মাথায় কিন্তু এই তৃণমূলের বিধায়ক, এই তৃণমূলের কাউন্সিলররাই কিন্তু রয়েছে। এটাও কিন্তু ভাবতে হবে, গভর্নিং বডির মাথায় রয়েছে। দেবব্রত বাবু বলুন। দেখো দেবব্রত। অঞ্জন, বিজেপি প্রতিদিন বলে না আমরা বাংলার ক্ষমতা চাই, বাংলার ক্ষমতা চাই, খুব ভালো কথা, বাংলার ক্ষমতা। তুমি অঞ্জন যেদিন টাইপ টিভিতে প্রথম চাকরির আবেদন করেছিলে, সেখানে তোমার অভিজ্ঞতা কি চেয়েছিল? আগের যে কাজকর্মগুলো করে এসেছিলে সেগুলো চেয়েছিল তো? তার মানে আগে কি তৃণমূল কোথায়- করতে গেলে দুর্নীতি করতে হবে, ধর্ষণ করতে হবে, সন্ত্রাস সোনার করতে হবে, অভিজ্ঞতা বোম রাখো। মারতে বলছি, হবে, না তারপর রুবিদি, সে উনি তৃণমূল সিবি চলে বাঁধতে যাবে। চাইছেন। না, এই তো বলছি। রুবিদি তৃণমূল আপনি কংগ্রেসের বলতে সিবি বাঁধতে চাইছেন- চাইছেন, সিবিটা বানান। হ্যাঁ না না, শুনুন, এবার বলছি, বিজেপি তো পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসেনি, তাহলে জানতেও পারবো না। কংগ্রেস টেস্টেড 50 বছর Exactly, আগে ছিল। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতো না, তাহলে এই ধরনের কাজবাজ হতো না। এই তো মুশকিল। এবার বিজেপির সারা ভারত জুড়ে তো 20টা কাউন্টার রয়েছে। কি কাউন্টার গুলোতে কি কাজকর্ম করছে সেটা তো দেখছে। এটাকে বলে স্কোর, একটা সিভিল স্কোর বলে। তুমি একটা গাড়ির লোন নিতে যাও, বাড়ির লোন নিতে যাও, ক্রেডিট স্কোর বলে। বিজেপির ক্রেডিট স্কোর এত খারাপ না, পশ্চিমবঙ্গের মানুষ যদি দেখে, ওরে বাবা আর রে, তৃণমূলের সারা দেশে 600-তে কত? বলি অর্জুন না, তৃণমূলের 600-তে না কত? না, তৃণমূলের Civil score, 800 ওপর দেখুন। ক্রেডিট স্কোর, 800 ওপর 600 পেরিয়ে চলে গেছে। একদম। এবার তাহলে অনুব্রত মণ্ডলের একটু ছবিটা দেখাতেই হবে, 800 এই জন্য বোধহয় 600 পেরিয়ে চলে গেছে। তৃণমূলের একবার ছবি PCR কে, দেখাতে দেখাতে আমি একবার PCR কাছ থেকে কনফার্ম করার চেষ্টা করবো যে অনুব্রত মণ্ডলের সেই ফুটেজটা এসছে কিনা। এসছে? না না, অনুব্রত মণ্ডলের এখনো footage আসেনি, নিশ্চয়ই আসবে, দেখাবেন। খুব আমরা শিগগিরই আসবে। প্রতিবাদ বল, জানাই। আমাদের কাছে রেডি আছে, বল, আমাদের কাছে বল, রেডি একটু আছে। একটু বল না, সুকান্ত মজুমদারের বি- footage বি- দেখান বি- না। এক মিনিট, না না, বল। একটু সুকান্ত এক মিনিট মজুমদার বলি অর্জুন না, একটু তাহলে footage বলতে দেখান না। পারবো না। দেবব্রত রতন বাবু বাবুকে অনেক বলার কথা সুযোগ দিতে হবে। বলেছেন, একটু হ্যাঁ, একটু রতন বাবু সবাই বলুন। আমাদের সুকান্ত বাবু আছেন, ওই দাদা আছেন, সবাই বলুক একটু করে। হ্যাঁ, সবাই বলি, একই জড়িয়ে ফেললে মুশকিল। হ্যাঁ, ওই দুজনই বলি তো যে বলছেন। মমতা খুব ব্যানার্জি ব্যথা লাগছে। এর অধিকার, মানে কংগ্রেসের কোনো অধিকার নাই যে 21শে জুলাই পালন করার। সেই সময়তে মমতা ব্যানার্জি বিরুদ্ধে চক্রান্ত করেছে, অমুক করেছে, তমুক করেছি। আচ্ছা দেবব্রত বাবু, আপনি কি অস্বীকার করতে পারেন যে আজকে যিনি মমতা ব্যানার্জি হয়েছেন, যদি রাজীব গান্ধী সহযোগিতা না করতো, তিনি কি মমতা ব্যানার্জি হতে পারতেন? দাঁড়ালেন কেন? আরেকটা প্রশ্ন বলি, দাঁড়ালেন কেন? বলি দাঁড়ালেন কেন? বলি আর যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কংগ্রেসের সাথে জোট করে, মুখ্যমন্ত্রী হয়েছেন কংগ্রেসের সাথে তখন 2011 সালে জোট করে, সেখানে ম্যাডাম সোনিয়া গান্ধী
এবং প্রণব মুখার্জি যদি সহযোগিতা না করতো তাহলে তিনি কার হাতে মুখ্যমন্ত্রী তামাক হতে খেতে, পারতেন বামেদের হাতে না। না সেই বিজেপির হাতে? দলকে, যে দলের কার থেকে হাতে তৃণমূল তামাক কংগ্রেসের, খেতেন? শুনুন আগে, শোনা ধরে, যেই দল থেকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি, সেই দলকে যখন যে পচা ডোবা বলতে পারে, আরে রাজনীতি করতেই পারি আমরা। আর দেবব্রত বাবু আপনার সংক্ষেপে, কংগ্রেসের আরে মানুষ করেছেন তো এক দিয়েছে, সময়। মানুষ তো হ্যাঁ, রসগোল্লা কিন্তু ধরে দিয়েছে। সেইখানটাতে যদি পচা ডোবা বলে মানুষকে অস্বীকার তাদেরকে কি কি করে বলা হয় করেন? জানেন? দেবব্রত বাবু, বেঈমান বলা হয়, মানুষ বেঈমান মানুষ বিশ্বাসঘাতক। রসগোল্লা খাওয়া, বেঈমান দুধ বিশ্বাসঘাতক। চমচম খাওয়া, যে কংগ্রেসকে কিংবা পচা মালদার ডোবা ম্যাঙ্গো বলে, খাওয়া, সে সরি হচ্ছে মালদার তো নয় বেঈমান আবার, বিশ্বাসঘাতক। ওটা তো আবার মনোজিৎ হ্যাঁ। মিশ্রের ম্যাঙ্গো। এটি হচ্ছে তো আমি একজন বলছি বেঈমান বলছি বিশ্বাসঘাতক। যাই খাওয়াক না কেন, যদি সাধারণ মানুষ একজনকেও ভোট দিচ্ছেন তাহলে তাদের বলার অধিকার রয়েছে, না দিক ভোট তাতেও তাদের বলার অধিকার রয়েছে। গণতান্ত্রিক মতে অবশ্যই রয়েছে। সিপিআইএম এর হোক, কংগ্রেসের হোক, বিজেপির হোক, প্রত্যেকটি দলের বলার অধিকার রয়েছে। আপনি বারংবার এভাবে দাগিয়ে দিতে পারেন না যে সাধারণ মানুষ মানছে না তাই বলতে পারবে না, বিধায়ক পদ শূন্য বলে বলতে পারবে না। এটা আপনাদের সমীকরণ হতে পারে, গণতন্ত্রের নয়। আমি একেবারে অন্তিম লগ্নের দিকে যাচ্ছি, এবার প্রত্যেককে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগই দেবো সুভাষ বাবুকে। সুভাষ বাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। মানে যে আলোচনাগুলো হচ্ছে, তো আসলে তো আজকে বন্ধ, আমাদের রুটি রুজির জন্য বন্ধ, আমাদের শ্রমিকদের জন্য বন্ধ, আমাদের কৃষকদের জন্য বন্ধ, আমাদের বেকারদের চাকরি পাওয়ার জন্য বন্ধ, আমাদের স্কুল কলেজ ভালো করার জন্য বন্ধ, আমাদের হচ্ছে ওই যে বাচ্চা মেয়েটা তামান্না মারা গেল তার বিরুদ্ধে আমাদের বন্ধ, আমাদের এই যে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে বন্ধ, এই আজকের বন্ধ। আমরা দেখলাম এই যারা জনবিরোধী, যারা কৃষকের দাবি মানে না, যারা শ্রমিকের দাবি মানে না, তারা আজকে রাস্তায় নেমেছে এবং যারা বন্ধ করছে দেশের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বাঁচানোর জন্য, তাদের বিরুদ্ধে এরা নেমেছে। এরা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের দেশের যে নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে আমাদের বাঁচাতে হবে, আমাদের কৃষকের ফসলের মূল্য দিতে হবে, আমাদের বেকারদের কাজ দিতে হবে, আমাদের স্কুল কলেজে আমাদের লেখাপড়ার পরিবেশ আনতে হবে, আমাদের ছাত্র, আমাদের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় স্কুলে, এবং সেই স্কুলে চাকরি পাওয়ার পর যাতে চাকরি না যায় তার ব্যবস্থা করতে হবে। বামফ্রন্ট 1998 সাল থেকে এসএসসি করেছে, একটা চাকরি যায়নি। মমতা ব্যানার্জি চাকরি সুভাষবাবু সব বুঝলাম, কিন্তু আপনাদের যে সংগঠন এখন রয়েছে সেটা একা লড়াই করার মতো সত্যি কি রয়েছে সেটাও একবার নিজেরা ভাবনা চিন্তা করবেন। আমি এখানে রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখুন, যেই বনটা ডাকা হয়েছে সেই বনটার মূল কারণ হচ্ছে যে কেন্দ্র সরকার যে জনবিরোধী নীতি, যে শ্রমিকদের বিরুদ্ধে যে শোষণমূলক নীতি নিয়েছে তার বিরুদ্ধে এই বন ডাকা হয়েছে। সেই বনটাকে যখন পশ্চিমবাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি পার্লামেন্টের বিরুদ্ধে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলে শ্রমিকদের স্বার্থে কথা বলে, আর যখন শ্রমিকদের স্বার্থে বন ডাকা হয় তখন তিনি রতনবাবু, একটা সাউন্ড আসছে না। রতনবাবু, একটা সাউন্ড আসছে না। বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখুন, শ্রমিকদের স্বার্থে যে বন, কোনো কারণে যোগাযোগ গণ্ডগোল হয়েছে। আমি এখানে সরাসরি প্রথমে দেবব্রতবাবুর কাছে যাবো আবার। দেবব্রতবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। শ্রমিকদের সাথে কারা কথা বলছে? 55,000 কলকারখানা বন্ধ করে দিল, তারা আসছে? শোনা যাচ্ছে? সাউন্ড আসছে না। হ্যালো, শোনা যাচ্ছে? অঞ্জনদা শোনা যাচ্ছে? হ্যাঁ, আসছে, সাউন্ড আসছে। কোনো সাউন্ড পাচ্ছি না আমরা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিকভাবে যে অবস্থা তৈরি হয়েছে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, হয়তো কোনো কারণে টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছে। আপনাদের প্রত্যেককে, যারা এসছেন টিভি বাংলায় শব্দের কাটাকাটি অনুষ্ঠানে, প্রত্যেককে অনেক ধন্যবাদ আসার জন্য। কিন্তু এই মুহূর্তে যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করতে হচ্ছে তা হচ্ছে সিপিআইএম হোক বা কংগ্রেস হোক, প্রত্যেকের যে গণতান্ত্রিক অধিকার, কিংবা বিজেপির হোক, প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, কিংবা তারা আন্দোলন করতে গেলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। আমি জানি না এটা কোন গণতন্ত্রে বাস করছি আমরা, এই গণতন্ত্র সত্যি সাধারণ মানুষ চায় কিনা, নাকি বারংবার তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সেই কথাতেই শিলমোহর দিতে হয় যে সাধারণ মানুষ বিধায়ক পদটা দেয়নি কিংবা বিধানসভায় যাওয়ার সুযোগটা দেয়নি বলে তারা বলতে পারবে না। আমি বলছি এই একই রকম ভূমিকা দেখা গিয়েছিল একসময় বাম আমলে, বাম জমানায়। এবার একই রকম ভূমিকা আবার তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বুমেরাং হয়ে পড়বে না তো বিজেপির হাতিয়ারে? কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন টিভি বাংলার পর্দায়, প্রাইম টাইম শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।